গুহার প্রবেশমুখ বেশ প্রশস্ত, কিন্তু ক্রমশ সংকীর্ণ হইয়া ভেতর দিকের অন্ধকারে অদৃশ্য হইয়া গিয়াছে। ভূমিতলে শুষ্ক প্রস্তর পট্ট। এখানে শয়ন করিলে আর কোনো সুখ না থাক, বৃষ্টিতে ভিজিবার ভয় নাই। দুইজনে প্রস্তর পট্টের খানিকটা ঝাড়িয়া ঝুড়িয়া উপবেশন করিল। বলরাম বলিল, মন্দ হলো না, যদি বাঘ ভাল্লুক না থাকে আরামে রাত কাটবে। এসো একবার রাজভোগ সেবন করে শুয়ে পড়া যাক, অনেক হাঁটা হয়েছে। গুহার বাহিরে ধূসর আকাশ হইতে বিন্দু বিন্দু বৃষ্টিপাত হইতেছে। গুহার মধ্যে অন্ধকার ঘন হইতেছে। দুইজনে শুষ্ক চিরাগুড় সেবন করিয়া পাশাপাশি শয়ন করিল। দুইজনেই পরিশ্রান্ত। বলরাম অচিরাৎ ঘুমাইয়া পড়িল। অর্জুনের কিন্তু তৎক্ষণাৎ ঘুম আসিল না। গুহার ভিতর ও বাহির অন্ধকারে ডুবিয়া গেল। রাত্রি গভীর হইতে লাগিল। ক্লান্ত চক্ষু অন্ধকারে মেলিয়া অর্জুন চিন্তা করিতে লাগিল দুইটি নারীর কথা। এক, বহুযুগের পরপার হইতে আগতা তনুশ্রী, দ্বিতীয় বিদ্যুন্মালা। একজন সামান্য দেবদাসী, অন্যা রাজকুমারী। কিন্তু তাহাদের জীবনের এক স্থানে ঐক্য আছে। তাহারা যাহা কামনা করিয়াছিল তাহা পায় নাই। নিয়তির পক্ষপাত নাই। নিয়তির কাছে রাজকন্যা এবং দেবদাসী সমান। অর্জুনের মনের মধ্যে রাজকন্যা ও দেবদাসী একাকার হইয়া গেল। গুহার মধ্যে শীতল জলসিক্ত বায়ুর মন্দ প্রবাহ রহিয়াছে। বায়ুপ্রবাহ গুহামুখের দিক হইতে আসিতেছে না, ভিতর দিক হইতে আসিতেছে। অর্জুন কিছুক্ষণ তাহা অনুভব করিয়া ভাবিল, গুহার মধ্যে তো বায়ু চলাচল থাকে না, বদ্ধ বাতাস থাকে। তবে কি এ গুহা নয়, সুড়ঙ্গ? পাহাড়ের পেট ফুরিয়া অপর পাশে বাহির হইয়াছে। তাহা যদি হয়, পর্বত লঙ্ঘনের ক্লেশ বাঁচিয়া যাইবে। ক্রমে তাহার চক্ষু মুদিয়া আসিতে লাগিল। অল্পকাল মধ্যেই সে ঘুমাইয়া পড়িত, কিন্তু এই সময় একটি অতি ক্ষীণ শব্দ তাহার কানে প্রবেশ করিয়া আবার তাহাকে সজাগ করিয়া তুলিল। শব্দ নয়, যেন বাতাসের মৃদু অথচ দ্রুত স্পন্দন। বহুদূর হইতে আসিতেছে। বাদ্যভাণ্ডের শব্দ। কিছুক্ষণ শুনিবার পর অর্জুন উঠিয়া বসিল। হ্যাঁ, তাই বটে। বহুদূরে কিড়িকিড়ি নাকারা বাজিতেছে। কিছুক্ষণের জন্য থামিয়া যাইতেছে, আবার বাজিতেছে। কিন্তু এই জনপ্রাণীহীন গিরিপ্রান্তরে এত রাত্রে নাকারা বাজায় কে? শব্দটা এতই ক্ষীণ যে কোন দিক থেকে আসিতেছে অনুমান করা যায় না। অর্জুন বলরামের গায়ে হাত রাখিতেই সে উঠিয়া বসিল। অন্ধকারে কেহ কাহাকেও দেখিল না। বলরাম বলিল, কি? অর্জুন বলিল, কান পেতে শোনো, কিছু শুনতে পাচ্ছ? বলরাম কিছুক্ষণ স্থির হইয়া বসিয়া শুনিল। শেষে বলিল, অনেক দূরে নাকারা বাজছে। এ কি ভৌতিক কাণ্ড নাকি? কারা নাকারা বাজাচ্ছে? হুক্ক বুক্ক? অর্জুন বলিল, না, মুসলমান নাকারা বাজাচ্ছে। আমি ওদের বাজনা চিনি। আমিও চিনি। বলরাম আরও খানিকক্ষণ শুনিয়া বলিল, তাই বটে, খিটিমিটি খিটিমিটি খিটখিট। কিন্তু মুসলমান এখানে এলো কোথা থেকে? পাহাড়ের ওপারে হয়তো বহমনি রাজ্য। তা হতে পারে, কিন্তু পাহাড় ডিঙিয়ে এত দূরে নাকারার শব্দ আসবে? কেন আসবে না? এই গুহা যদি সুড়ঙ্গ হয় তাহলে আসতে পারে। সুড়ঙ্গ? অর্জুন বায়ু চলাচলের কথা বলিল। শুনিয়া বলরাম বলিল, সম্ভব,
উপত্যকায় যখন মানুষের বসতি ছিল তখন তারা এই সুড়ঙ্গ দিয়ে পাহাড় পার হতো। এখন মানুষ নেই, গুহাটা পড়ে আছে, কিন্তু মুসলমানেরা গুহার ওপারে কি করছে? ওপারে কি নগর আছে? জানি না, সম্ভব মনে হয় না। বলরাম একটু নীরব থাকিয়া বলিল, আজ রাত্রে আর ভেবে কোনো লাভ নেই, শুয়ে পড়ো, কাল সকালে উঠে দেখা যাবে। বলরাম শয়ন করিল। অর্জুন উৎকর্ণভাবে বসিয়া রহিল, কিন্তু দুরাগত নাকারার ধ্বনি আর শোনা গেল না। তখন সেও শয়ন করিল। পরদিন প্রাতে যখন তাহাদের ঘুম ভাঙিল তখন সূর্যোদয় হইয়াছে। মেঘ ভাঙা সজল রৌদ্র গুহামুখে প্রবেশ করিয়াছে। বলরাম বলিল, এসো দেখা যাক, এটা গুহা কি সুড়ঙ্গ? দুইজনে গুহার অভ্যন্তরের দিকে চলিল। নবোদিত সূর্যের আলো অনেক দূর পর্যন্ত গিয়াছে। সেই আলোতে পথ দেখিয়া চলিল। গুহা ক্রমশ সংকীর্ণ হইয়া আসিতেছে। দুইজন পাশাপাশি চলা যায় না। অর্জুন আগে আগে চলিল। অনুমান দৈরজ্জু সিধা গিয়া রন্ধ্র তের্ছাভাবে মোড় ঘুরিল। এখানে আর সূর্যের আলো নাই। প্রথমটা ছায়া ছায়া, তারপর সূচিভেদ্য অন্ধকার। অর্জুন তাহার লাঠি দুটি ভল্লের ন্যায় সম্মুখে বাড়াইয়া সন্তর্পণে অগ্রসর হইল। অনুমান আর দুই রজ্জু দিয়া লাঠি প্রাচীরে ঠেকিল। আবার একটা মোড়, এবার বাঁ দিকে। মোড় ঘুরিয়া কয়েক পা গিয়া অর্জুন দাঁড়াইয়া পড়িল। হঠাৎ অন্ধকার স্বচ্ছ হইয়াছে। বেশ খানিকটা দূরে চতুষ্কোণ রন্ধ্রের মুখে সবুজ আলোর ঝিলিমিলি। অর্জুন বলিল, সুড়ঙ্গই বটে। সংকীর্ণ সুড়ঙ্গ ক্রমশ প্রশস্ত হইয়াছে, কিন্তু সুড়ঙ্গের শেষে নির্গমনের রন্ধ্রটি বৃহৎ নয়। প্রস্থ অনুমান 2 হস্ত, খাড়াই 3 হস্ত। একজন মানুষের বেশি একসঙ্গে প্রবেশ করিতে পারে না। অর্জুন ও বলরাম রন্ধ্রমুখ দিয়া বাহিরে উঁকি মারিল। যাহা দেখিল তাহাতে তাহাদের দেহ শক্ত হইয়া উঠিল। রন্ধ্রমুখের চারিপাশে ও নিম্নে যেসব ঝোপঝাড় জন্মিয়াছিল তাহা কাটিয়া পরিষ্কৃত হইয়াছে। রন্ধ্রমুখ হইতে জমি ক্রমশ ঢালু হইয়া প্রায় 20 হাত নিচে সমতল হইয়াছে। সমতল ভূমিতে বড় বড় গাছের বন। গাছগুলি কিন্তু ঘন সন্নিবিষ্ট নয়। গাছের ফাঁকে ফাঁকে বহুদূর পর্যন্ত নিষ্পাদপ ভূমি দেখা যায়। উন্মুক্ত ভূমির ওপর সারি সারি অসংখ্য তালপাতার ছাউনি। ছাউনিতে অগণিত মানুষ। মানুষগুলি মুসলমান সৈনিক। তাদের বেশভূষা ও অস্ত্রশস্ত্র দেখিয়া বোঝা যায় মাটির ওপর লম্বমান অনেকগুলি তালগাছের কাণ্ডের ন্যায় বৃহৎ কামান। সৈনিকেরা কামানের গায়ে দড়ি বাঁধিয়া সেগুলিকে পাহাড়ের দিকে টানিয়া আনিতেছে। বেশি চেঁচামেচি শোরগোল নাই, প্রায় নিঃশব্দে কাজ হইতেছে। বলরাম কিছুক্ষণ এই দৃশ্য নিরীক্ষণ করিয়া অর্জুনের হাত ধরিয়া ভিতর দিকে টানিয়া লইল। রন্ধ্রমুখ হইতে কিছু দূরে বসিয়া দুইজনে পরস্পরের মুখের পানে চাহিয়া রহিল। শেষে বলরাম হর্ষকণ্ঠে বলিল, গুহার মধ্যে প্রতিধ্বনি হয়, আস্তে কথা বলো, কি বুঝলে? একটু চুপ থাকিয়া অর্জুন বলিল, ওরা বহমনি রাজ্যের সৈন্য। বলরাম বলিল, কত সৈন্য? ছাউনি দেখে মনে হয় 10,000-এর কম নয়, পিছনে আরও থাকতে পারে। ওদের মতলব কি? অতর্কিতে বিজয়নগর আক্রমণ করা ছাড়া আর কি মতলব হতে পারে? ওরা এই সুড়ঙ্গের সন্ধান জানে, তাই সুড়ঙ্গের মুখ থেকে ঝোপঝাড় কেটে পরিষ্কার করে রেখেছে। এই দিক দিয়ে সৈন্যরা বিজয়নগরে প্রবেশ করবে। আর কামানগুলো, সেগুলো তো সুড়ঙ্গ দিয়ে আনা যাবে না।
সেই জন্যই বোধহয় ওদের দেরি হচ্ছে। কামানগুলোকে আগে পাহাড় ডিঙিয়ে নিয়ে যাবে, তারপর নিজেরা সুড়ঙ্গ দিয়ে ঢুকবে। আমারও তাই মনে হয়। বলরাম থলি হইতে চিরাগুড় বাহির করিয়া অর্জুনকে দিল, নিজেও লইল, বলিল, এখন আমাদের কর্তব্য কি? অর্জুন বলিল, এদের কার্যকলাপ আরও কিছুক্ষণ লক্ষ্য করা দরকার। আমরা যা অনুমান করছি তা ভুলও হতে পারে। দুইজনে নির্জলা প্রাতরাশ শেষ করিল। বলরাম বলিল, ইতিমধ্যে আমার ছোট্ট কামানে বারুদ গেঁথে তৈরি হয়ে থাকি। যদি কেউ সুরঙ্গ মাথা গলায় তাকে বধ করব। অর্জুন বলিল, প্রস্তুত থাকা ভালো, আমারও ভল্ল আছে। বলরাম থলি হইতে কামান বাহির করিল। কামানে বারুদ ও গুলি ভরিয়া নারিকেল ছোবড়ায় দড়ির মুখে চকমকি ঠুকিয়া আগুন ধরাইল। তারপর দুইজনের অন্ধ্রমুখের অন্ধকারে প্রচ্ছন্ন থাকিয়া সৈন্যদের কার্যবিধি দেখিতে লাগিল। যত বেলা বাড়িতেছে সৈনিকদের কার্যতৎপরতা ততই বাড়িতেছে। কয়েকজন সেনানী পদস্থ ব্যক্তি সিপাহীদের কর্ম পরিদর্শন করিতেছে। স্পষ্টই বোঝা যায় কামানগুলিকে টানিয়া পাহাড়ে তুলিবার চেষ্টা হইতেছে, কিন্তু কামানগুলি এতই গুরুভার যে কার্য অতি ধীরে ধীরে অগ্রসর হইতেছে। দ্বীপ্রহরে কিটিকিটি নাগাড়া বাজিল। এই নাগাড়ার ক্ষীণ শব্দ কাল রাত্রি তাহারা শুনিয়াছিল। সৈনিকেরা কর্মে বিরাম দিয়া মধ্যাহ্ন ভোজনে বসিল। বলরাম ও অর্জুন তখন রন্ধ্রমুখ হইতে সরিয়া আসিল। বলরাম বলিল, আর সন্দেহ নেই, এখন কর্তব্য কি বলো? অর্জুন বলিল, কর্তব্য অবিলম্বে রাজাকে সংবাদ দেওয়া। বলরাম কিছুক্ষণ মাথা চুলকাইল। রাজা অর্জুনকে নির্বাসন দিয়াছেন, কিন্তু অর্জুন বিজয়নগরকে মাতৃভূমি জ্ঞান করে। বিজয়নগরকে সে অনিষ্ট হইতে রক্ষা করিবে। বলরামেরও রক্ততপ্ত হইয়া উঠিল। সে বলিল, ঠিক কথা, কিন্তু রাজাকে অবিলম্বে সংবাদ কি করে দেওয়া যায়? আমি যেতে পারি, কিন্তু পায়ে হেঁটে যেতে সময় লাগবে। ততক্ষণে বলরাম রন্ধ্রমুখের দিকে হস্ত সঞ্চালন করিল। অর্জুন বলিল, তুমি যাবে না? আমি যাব। বলরাম চমকিয়া বলিল, তুমি যাবে? কিন্তু রাজ্যের মধ্যে ধরা পড়িলে তো তোমার মুন্ড যাবে। অর্জুন বলিল, যাই যাক, আমার জীবনের কোনো মূল্য নেই যদি বিজয়নগরকে রক্ষা করতে পারি। অর্জুন, আমার কথা শোনো, তুমি থাকো, আমি যাচ্ছি। কাল এই সময় পৌঁছতে পারবো না, ততক্ষণে শত্রু কামান নিয়ে পাহাড় পার করবে। আমি লাঠিতে চড়ে শীঘ্র যাব। আজ রাত্রি রাজাকে সংবাদ দিতে পারবো। কিন্তু বিজয়নগরকে তুমি এত ভালোবাসো? বিজয়নগরকে বেশি ভালোবাসি কি রাজাকে বেশি ভালোবাসি কি বিন্দুনমালাকে বেশি ভালোবাসি তা জানি না, কিন্তু আমি যাব। এই সময় বাধা পড়িল। রন্ধ্রমুখের বাহিরে মানুষের কণ্ঠস্বর। বলরাম ও অর্জুন দ্রুত উঠিয়া গুহামুখের পাশের দিকে সরিয়া গেল। বলরাম একবার গলা বাড়াইয়া দেখিল, তারপর অর্জুনের কানের কাছে মুখ আনিয়া ফিসফিস করিয়া বলিল, ৩-৪ জন সেনানী এদিক পানে আসছে, তৈরি থাকো। ওরা গুহার মধ্যে পা বাড়ালেই কামান দাগব। বলরাম ক্ষিপ্র হস্তে কামান ও আগুনের পলিতা হাতে লইয়া দাঁড়াইল। সেনানীরা ঢালু জমি দিয়া ওপরে উঠিতেছে। তাহাদের বাক্যাংশ বিচ্ছিন্নভাবে শোনা গেল। কামানগুলো আগে পাহাড়ের ওপারে নিয়ে যেতে হবে, তারপর সৈন্যরা যখন ইচ্ছা সুড়ঙ্গ পার হতে পারে। তুমি সুড়ঙ্গে ঢুকে দেখেছ? দেখেছি, মাঝখানে অন্ধকার বটে, কিন্তু মশাল জ্বালালে। এসো দেখি। রন্ধ্রের মুখ সংকীর্ণ, একসঙ্গে একাধিক ব্যক্তি প্রবেশ করিতে পারে না। বলরাম রন্ধ্রমুখের দিকে কামান লক্ষ্য করিয়া দাঁড়াইল। একটা মানুষ রন্ধ্রমুখে দেখা গেল। সে রন্ধ্রে প্রবেশ করিবার জন্য পা বাড়াইয়াছে, অমনি বলরামের কামান ছুটিল। গুহা মধ্যে বিকট প্রতিধ্বনি হইল। প্রবেশোন্মুখ লোকটার বুকে গুলি লাগিয়াছিল। সে রন্ধ্রের বাহিরে পড়িয়া গেল। তারপর ঢালু জমির ওপর গড়াইতে গড়াইতে নিচে নামিয়া গেল। অন্য যাহারা সঙ্গে ছিল
তাহারা এই অভাবনীয় বিপর্যয়ে ভয় পাইয়া চিৎকার করিতে করিতে ছুটিয়া পালাইল। বলরাম উত্তেজিতভাবে অর্জুনের কানে কানে বলিল, তুমি যাও, রাজাকে খবর দাও, আমি এখানে আছি, যতক্ষণ বারুদ আছে ততক্ষণ কাউকে গুহায় ঢুকতে দেব না। সে আবার কামানে গুলি বারুদ ভরিতে লাগিল। চললাম। অর্জুন এবার বলরামকে ভালো করিয়া দেখিয়া লইয়া সুড়ঙ্গ মধ্যে প্রবেশ করিল। হয়তো আর দেখা হইবে না। সুড়ঙ্গের পূর্ব প্রান্তে নির্গত হইয়া অর্জুন আকাশের পানে চাহিল। মেঘ ঢাকা আকাশে ছাই ঢাকা অঙ্গারের মতো সূর্য একটু পশ্চিমে ঢলিয়াছে। এখনো 1.5 প্রহর বেলা আছে। এই বেলা বাহির হইয়া পড়িলে সন্ধ্যার পর বিজয়নগরে পৌঁছানো যাইবে। অর্জুন উপত্যকায় নামিল। তারপর লাঠিতে চড়িয়া পূর্বমুখে দীর্ঘায়িত পদোদ্বয় চালিত করিয়া দিল। তেজস্বী অশ্ব যেরূপ শীঘ্র চলে, অর্জুন সেই রূপ শীঘ্র চলিয়াছে, তবু তাহার মনও পুত হইতেছে না। আরও শীঘ্র চলিতে পারলে ভালো হয়। তাহার আশঙ্কা, যদি ঝড় বৃষ্টি আরম্ভ হয়, যদি ঘন মেঘের অন্তরালে সূর্য আকাশে অস্তমিত হয়, তাহা হইলে পথ চিনিয়া বিজয়নগরে ফিরিয়া যাওয়া সম্ভব হইবে না। পথের একমাত্র নির্দেশ দূরে বাম দিকে তুঙ্গভদ্রার উদ্বেল ধারা। তুঙ্গভদ্রার সমান্তরালে চলিলে পথ ভুলিবার সম্ভাবনা নাই, কিন্তু যদি প্রবল বাড়িধারার চারিদিক আচ্ছন্ন হইয়া যায়, তুঙ্গভদ্রাকে দেখা যাইবে না। অর্জুন 2 দণ্ডে উপত্যকা পার হইল। তারপর উদ্ঘাতপূর্ণ শিলাবিকীর্ণ ভূমি, সাবধানে না চলিলে অপঘাতের সম্ভাবনা। অর্জুন সতর্কভাবে চলিতেই লাগিল। তাহার গতি অপেক্ষাকৃত মন্থর হইল। তবু এইভাবে চলিলে সন্ধ্যায় অব্যবহিত পরে পৌঁছানো যাইতে পারে। এখনো প্রায় 20 ক্রোশ পথ বাকি। সূর্য দিগন্তের দিকে আরও নামিয়া পড়িল। দিকচক্রে গাঢ় মেঘ পুঞ্জীভূত হইয়াছে, তাই সূর্যাস্তের পূর্বেই চতুর্দিক ছায়াচ্ছন্ন। দূরের দৃশ্য অস্পষ্ট হইয়া গিয়াছে। তারপর হঠাৎ একটি দুর্ঘটনা ঘটিল। অর্জুনের একটি লাঠি পাথরের ফাটলের মধ্যে আটকাইয়া গিয়া দ্বিখণ্ডিত হইয়া ভাঙিয়া গেল। অর্জুন প্রস্তুত ছিল না, হুমড়ি খাইয়া মাটিতে পড়িল। তড়িতে উঠিয়া সে ভগ্ন লাঠি পরীক্ষা করিল। লাঠি ঠিক মাঝখানে ভাঙিয়াছে, ব্যবহারের উপায় নাই। অর্জুন কিছুক্ষণ মাথায় হাত দিয়া দাঁড়াইল, তারপর ভাঙা লাঠি ফেলিয়া দিয়া ছুটিতে আরম্ভ করিল। প্রস্তর কর্কশ ভূমির ওপর দিয়া নগ্নপদে ছুটিয়া চলিল। সূর্য অস্ত গেল। যেটুকু আলো ছিল তাহাও নিভিয়া গেল। আকাশের অষ্টদিক হইতে যেন দলে দলে বাদুড় আসিয়া আকাশ ছাইয়া ফেলিল। দিকচিহ্নহীন ভূমিতলে আর কিছু দেখা যায় না। অর্জুন তবু ছুটিয়া চলিয়াছে। শিলাখাতে চরণ ক্ষত বিক্ষত, কোন দিকে চলিয়াছে তাহার জ্ঞান নাই, তবু অন্তরের দুরন্ত প্রেরণায় ছুটিয়া চলিয়াছে। রাত্রি কত? প্রথম প্রহর কি অতীত হইয়া গিয়াছে? তবে কি আজ রাত্রে রাজার কাছে পৌঁছানো যাইবে না? অর্জুন থমকিয়া দাঁড়াইয়া চতুর্দিকে চাহিল। নিশ্ছিদ্র অন্ধকারে সহসা চোখে পড়িল বাম দিকে দিগন্তরেখার কাছে ক্ষুদ্র রক্তাভ একটি আলোকপিণ্ড। প্রথমটা সে কিছুই বুঝিতে পারিল না। তারপর মনে পড়িল হেমকূট পর্বতের মাথায় অগ্নি স্তম্ভ। সে দিগ্ভ্রান্তভাবে দক্ষিণে চলিয়াছিল। একটা নিশানা যখন পাওয়া গিয়াছে তখন আর ভাবনা নাই। বিজয়নগর এখনো অনেক দূরে, কিন্তু সেখান হইতে আলোর হাতছানি আসিয়াছে। অর্জুন অগ্নিবিন্দুটি সম্মুখে রাখিয়া আবার দৌড়িতে আরম্ভ করিল। মনে হইতেছে যেন অগ্নিবিন্দুটি আকারে বড় হইতেছে। শিখা দেখা যাইতেছে। বিজয়নগর আর বেশি দূরে নয়।
তারপর হঠাৎ সব লণ্ডভণ্ড হইয়া গেল। অন্ধকারে ছুটিতে ছুটিতে সহসা তাহার পায়ের তলা হইতে মাটি সরিয়া গেল। ক্ষণকাল শূন্যে পড়িতে পড়িতে সে ঝপাং করিয়া জলে পড়িল, পতনের বেগে জলে ডুবিয়া গেল। তারপর যখন সে মাথা জাগাইল, তখন ভরা নদীর খরস্রোত তাহাকে ঠেলিয়া লইয়া চলিয়াছে। আবার তুঙ্গভদ্রার জলে অবগাহন, কিন্তু এবার ভয় নাই, তুঙ্গভদ্রা তাহাকে বিজয়নগর পৌঁছাইয়া দিবে। অর্জুন চলিয়া যাইবার পর বলরাম কামানে গুলি বারুদ ভরিয়া সুরঙ্গের মধ্যে বসিয়া রহিল। রন্ধ্রমুখের বাহির হইতে বহু কণ্ঠের উত্তেজিত কলরব আসিতেছে, কিন্তু রন্ধ্রমুখের কাছে কেহ আসিতেছে না। বলরাম দাঁত খিচাইয়া হিংস্র হাসি হাসিল, মনে মনে বলিল, যিনি এদিকে আসিবেন তাকে শহীদের শরবত পান করাব। দুদণ্ড অপেক্ষা করিবার পর কেহ আসিতেছে না দেখিয়া বলরাম গুড়ি মারিয়া গুহামুখের নিকটে আসিল। বাহিরে দৃষ্টি প্রেরণ করিয়া দেখিল 50 হাত দূরে হৈ হৈ কাণ্ড বাঁধিয়া গিয়াছে। ভীমরুলের চাকে ঢিল মারিলে যেরূপ হয়, পরিস্থিতি প্রায় সেইরূপ। বিক্ষিপ্ত চঞ্চল পতঙ্গের মতো অগণিত মুসলমান সৈনিক বিভ্রান্তভাবে ছুটোছুটি করিতেছে। অধিকাংশ সৈনিক কোটি হইতে তরবারি বাহির করিয়া আস্ফালন করিতেছে, কিন্তু মৃতদেহটা যেখানে গড়াইয়া পড়িয়াছিল সেইখানেই পড়িয়া আছে। কেহ তাহার নিকটে আসিতে সাহস করে নাই। একদল সৈনিক অর্ধচন্দ্রাকারে কাতার দিয়া 50 হাত দূরে দাঁড়াইয়া আছে এবং এক দৃষ্টে মৃতদেহের পানে তাকাইয়া আছে। তাহাদের ভীতি ও বিভ্রান্তির যথেষ্ট কারণ ছিল। তাহারা ভাবিয়াছিল কাছাকাছি শত্রু নাই। তাহারা ইতিপূর্বে রন্ধ্রে প্রবেশ করিয়া সুরঙ্গের এপার ওপার দেখিয়া আসিয়াছে, জনমানবের দর্শন পায় নাই। হঠাৎ একই হইল, গুহার মধ্য হইতে কাহারা অস্ত্র নিক্ষেপ করিল। কেমন অস্ত্র? তীর নয়, তীর হইলে দেহে বিঁধিয়া থাকিত, তবে কেমন অস্ত্র? আততায়ী মানুষ না জিন? ছোট কামান যে থাকিতে পারে, ইহা তাহাদের বুদ্ধির অতীত। সেনানীরা নিজেদের মধ্যে এই অভাবনীয় ঘটনার আলোচনা করিতে লাগিলেন, কিন্তু কোনো স্থির সিদ্ধান্তে উপনীত হইতে পারিলেন না। সকলেরই কিংকর্তব্য বিমূঢ় অবস্থা। পাহাড় ডিঙাইয়া কামান লইয়া যাওয়ার কাজও স্থগিত রহিল। মৃতদেহটা সারাদিন পড়িয়া রহিল। সূর্যাস্তের পর অন্ধকার গাঢ় হইলে একদল সৈনিক চুপি চুপি আসিয়া ভীত চকিত নেত্রে রন্ধ্রের পানে চাহিতে চাহিতে মৃতদেহ তুলিয়া চলিয়া গেল। তারপর দীর্ঘকাল কোনো পক্ষেরই আর সারা শব্দ নাই। মধ্যরাত্রে বলরাম কামান কোলে বসিয়া বসিয়া একটু ঝিমাইয়া পড়িয়াছিল। হঠাৎ একটা জ্বলন্ত মশাল গুহার মধ্যে আসিয়া পড়িল। বলরাম চমকিয়া আরও কোণের দিকে সরিয়া গেল, যাহাতে মশালের আলোকে তাহাকে দেখা না যায়। কামান উদ্যত করিয়া সে বসিয়া রহিল, কিন্তু কেউ গুহায় প্রবেশ করিল না। মশালটা প্রচুর ধূম বিকীর্ণ করিতে করিতে নিভিয়া গেল। দণ্ডদুই পরে আর একটা জ্বলন্ত মশাল আসিয়া পড়িল। বলরাম শত্রুপক্ষের মতলব বুঝিল। তারা আগুন ও ধোঁয়ার সাহায্যে লুক্কায়িত আততায়ীকে বাহিরে আনিতে চাহে। সে চুপটি করিয়া রহিল। ওদিকে বহমনি সেনানীদের মধ্যে জল্পনা কল্পনার অন্ত ছিল না। যদি গুহায় লুক্কায়িত জীব বা জীবগণ মানুষ হয়, তবে তাহারা নিশ্চয়ই বিজয়নগরের মানুষ। যদি বিজয়নগরের মানুষ আক্রমণের কথা জানিতে পারিয়া থাকে, তাহা হইলে অতর্কিত আক্রমণ ব্যর্থ হইয়াছে। এখন কি কর্তব্য? গুহানিবদ্ধ জীব সম্বন্ধে নিঃসংশয় না হওয়া পর্যন্ত কিছু করা যায় না। রাত্রি 3য় প্রহরে আবার রন্ধ্রমুখের কাছে মশালের আলো দেখা গেল। এবার মশাল গুহা মধ্যে নিক্ষিপ্ত হইল না। একজন কেহ গুহার বাহিরে অদৃশ্য থাকি মশালটাকে ভেতরে প্রবিষ্ট করাইয়া ঘুরাইতে লাগিল। বলরাম চুপটি করিয়া রহিল।
লোকটা তখন সাহস পাইয়া গুহার মধ্যে পা বাড়াইল। সে গুহার মধ্যে পদার্পণ করিয়াছে, অমনি ভয়ঙ্কর প্রতিধ্বনি তুলিয়া বলরামের কামান গর্জন করিয়া উঠিল। লোকটা গলার মধ্যে কাকুতির ন্যায় শব্দ করিয়া পড়িয়া গেল। মশাল মাটিতে পড়িয়া দপ দপ করিতে লাগিল। লোকটা আর শব্দ করিল না, রন্ধ্রমুখের কাছে অনড় হইয়া পড়িয়া রহিল। মশালের নিবন্ত আলোয় বলরামের আবার কামানে গুলি বারুদ ভরিল। তাহার ইচ্ছা হইল উচ্চস্বরে গান ধরে, হরে মুরারে মধু কৈট ভারে, কিন্তু সে ইচ্ছা দমন করিল। তারপর আর কেহ আসিল না, মশালও না। মহারাজ দেবরায় সান্ধ্য আহার শেষ করিয়া বিরামকক্ষে আসিয়া বসিয়াছিলেন। মন্ত্রী লক্ষণ মল্লব পালঙ্কের সন্নিকটে হর্মতলে বসিয়া কোলের কাছে পানের বাটা লইয়া সুপারি কাটিতেছিলেন। কক্ষে অন্য কেহ ছিল না। কক্ষের চারিকোণে দীপগুচ্ছ জ্বলিতেছিল। মন্ত্রী ও রাজা নিম্নস্বরে জল্পনা করিতেছিলেন। মণিকঙ্কনা মাঝে মাঝে আসিয়া দ্বারের ফাঁকে উঁকি মারিতেছিল। মন্ত্রীটা এখনো বসিয়া ফিসফিস করিতেছে। সে নিরাশ হইয়া ফিরিয়া যাইতেছিল। রাজা শেষ পর্যন্ত বিদ্যুন্মালা সম্পর্কে সকল কথা মন্ত্রীকে বলিয়াছিলেন। সমস্যা দাঁড়াইয়াছিল বিদ্যুন্মালাকে লইয়া কি করা যায়। অনেক আলোচনা করিয়াও সমস্যার নিষ্পত্তি হয় নাই। সহসা বহির্দ্বারের ওপারে প্রতিহার ভূমি হইতে উচ্চ বাক্যালাপের শব্দ শোনা গেল। মন্ত্রী ভ্রু তুলিয়া দ্বারের পানে চাহিলেন। রাজা ভ্রু কুঞ্চিত করিলেন। তারপর একটি প্রতিহারিণী দ্বারের সম্মুখে আসিয়া উত্তেজিত কণ্ঠে বলিল, অর্জুন বর্মা মহারাজের সাক্ষাৎ চান। রাজা ও মন্ত্রী সবিস্ময় দৃষ্টি বিনিময় করিলেন। তারপর মন্ত্রী পানের বাটা সরাইয়া দাঁড়াইলেন, বলিলেন, আমি দেখছি। মন্ত্রী দ্রুত পদে দ্বারের বাহিরে চলিয়া গেলেন। রাজা কঠিন চক্ষে সেদিকে চাহিয়া ভ্রুবদ্ধ ললাটে বসিয়া রহিলেন। বেশ কিছুক্ষণ পরে মন্ত্রী অর্জুনকে লইয়া ফিরিয়া আসিলেন। অর্জুনের সর্বাঙ্গে জল ঝরিতেছে, বস্ত্র ও পদোদ্বয় কর্দমাক্ত। সে টলিতে টলিতে আসিয়া রাজার সম্মুখে যুক্তকর ঊর্ধ্বে তুলিয়া অভিবাদন করিল। তারপর ছিন্নমূল বৃক্ষবৎ সশব্দে মাটিতে পড়িয়া গেল। মন্ত্রী তরিতে তাহার বক্ষে হাত রাখিয়া দেখিলেন, বলিলেন, অবসন্ন অবস্থায় মূর্ছা গিয়াছে, এখনই জ্ঞান হবে। তিনি অর্জুনের মুখে যে দু চার কথা শুনিয়াছিলেন তাহা রাজাকে নিবেদন করিলেন। রাজার মেরুদণ্ড ঋজু হইল। সত্য কথা? সত্য বলেই মনে হয়। মিথ্যা সংবাদ দেবার জন্য ফিরে আসবে কেন? কিয়ৎকাল পরে অর্জুনের জ্ঞান হইল। সে ধীরে ধীরে উঠিয়া বসিল। তারপর দণ্ডায়মান হইল। স্খলিত স্বরে বলিল, মহারাজ, শত্রু সৈন্য পশ্চিম সীমান্তে রাজ্য আক্রমণের চেষ্টা করছে। রাজা বলিলেন, বিশদভাবে বলো। অর্জুন বিস্তারিতভাবে সকল কথা বলিল। শুনিয়া রাজা মন্ত্রীর দিকে ফিরিলেন। আর্য লক্ষণ? কিন্তু মন্ত্রীকে দেখিতে পাইলেন না। মন্ত্রী কখন অলক্ষিতে অন্তর্হিত হইয়া গেছেন। সহসা বাহিরে ঘোর রবে রণদুন্দুভি বাজিয়া উঠিল। আকাশ বাতাস আলোড়িত করিয়া বাজিয়া চলিল। দূর দূরান্তে নিনাদিত হইল। বহু দূরে অন্য দুন্দুবি রাজপুরীর দুন্দুবির ধ্বনি তুলিয়া লইয়া বাজিতে লাগিল। রাজ্যময় বার্তা ঘোষিত হইল, শত্রু রাজ্য আক্রমণ করিয়াছে, সতর্ক হও, সকলে সতর্ক হও, সৈন্যগণ প্রস্তুত হও। ধননায়ক লক্ষণ মল্লব কটিতে তরবারি বাঁধিতে বাঁধিতে ফিরিয়া আসিলেন। রাজা ও মন্ত্রীতে দ্রুত বাক্যালাপ হইল। সব প্রস্তুত। রাজধানীতে কত সৈন্য আছে? 30,000। রাজা বলিলেন, বহমনি যখন পশ্চিম দিক থেকে আক্রমণ করছে, তখন পূর্ব দিকের থেকেও একসঙ্গে আক্রমণ করবে। লক্ষণ মল্লব বলিলেন, আমারও তাই মনে হয়। এখন আদেশ? রাজধানী রক্ষার জন্য নগরপাল নরসিংহ মল্লের অধীনে 10,000 সৈন্য থাক। আমি 10,000 সৈন্য নিয়ে পশ্চিম সীমান্তে যাচ্ছি। আপনি 10,000 নিয়ে পূর্ব সীমান্তে যান। ভালো। কখন যাত্রা করা যাবে? মধ্যরাত্রি অতীত হইবার পূর্বেই। তবে মশালের ব্যবস্থা করি।
জয়স্তু মহারাজ। মন্ত্রী চলিয়া গেলেন। অর্জুনের দিকে কেহ দিকপাত করিল না। দুন্দুভি বাজিয়া চলিল। মণিকঙ্কনা এত রাত্রে দুন্দুভির শব্দ শুনিয়া হতচকিত হইয়া গিয়াছিল। সে রাজার কাছে ছুটিয়া আসিল। অর্জুনকে দেখিয়া থমকিয়া দাঁড়াইয়া পড়িল। এ কি? রাজা বলিলেন, মণিকঙ্কনা, আমি যুদ্ধে যাচ্ছি। পিঙ্গলাকে ডাকো, আমার রণসজ্জা নিয়ে আসুক। মণিকঙ্কনা বিস্ফারিত নেত্রে চাহিয়া পিছু হটিতে হটিতে চলিয়া গেল। মহারাজ। রাজা অর্জুনের দিকে চাহিলেন। অর্জুনের অস্তিত্ব তিনি ভুলিয়া গিয়াছিলেন। অর্জুন বলিল, মহারাজ, আমি আপনার আজ্ঞা লঙ্ঘন করেছি, বিজয়নগরে ফিরে এসেছি, সেজন্য দণ্ডার্হ। রাজা বলিলেন, তোমার দণ্ড আপাতত স্থগিত রহিল। তুমি কারাগারে বন্দী থাকবে। আমি যুদ্ধ থেকে ফিরে এসে তোমার বিচার করব। যদি তোমার সংবাদ মিথ্যে হয়। অর্জুন যুক্ত করে বলিল, একটি ভিক্ষা আছে, আমাকে আপনার সঙ্গে নিয়ে চলুন। যদি আমার সংবাদ মিথ্যা হয় তৎক্ষণাৎ আমার মুণ্ডচ্ছেদ করবেন। রাজা ক্ষণিক বিবেচনা করিলেন। উত্তম, তুমি আমাদের পথ দেখিয়ে নিয়ে যেতে পারবে? ধন্য মহারাজ। পিঙ্গলা রাজার বর্ম চর্ম শিরস্ত্রাণ ও তরবারি লইয়া প্রবেশ করিল। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।